শুভ সন্ধ্যা, friends. Yes, I am hoping I am audible and visible. Hoping I am audible and visible. Yes, my subject is today some recent news headlines relating our national interest. আমি অল্প সময় কথা বলবো। হ্যাঁ, yes, I am audible. Hoping I am visible. আমি শুরু করছি। আমি কয়েকটা নিউজ হেডলাইন্স নিয়ে আজ কথা বলবো অল্প সময়, রিলেটিং আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, সাম রিসেন্ট নিউজ হেডলাইন্স। আমি প্রথমেই ধরে নিচ্ছি এটা হচ্ছে ইয়েস টাইমস অফ ইন্ডিয়া, September 20th. Today is 26th, yes, 20th. Times of India, Calcutta edition, page 12. আচ্ছা, new Saudi Pakistan deal was in works, says Mia. Our Ministry of External Affairs. একটা ডিল হয়েছে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের। এই ডিলটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি এটা পরে সাবজেক্টে আসছি। এবার এটাকে স্টেটসম্যান অন দ্য সেম ডে, নো নট অন দ্য সেম ডে, বাট অন 23rd September, 3 দিন পরে, ইন দ্য পেজ পার্সপেক্টিভ, পেজ 9, ওরা হেডলাইন করেছে, উইল পাকিস্তান সৌদি প্যাক্ট ইম্প্যাক্ট ইন্ডিয়া? এবার আসছি আমি আমি হ্যাঁ, ইনসাইট আসছি। মনে রাখবেন, আমি আমার এই সাবজেক্টটার উপরে অনেকগুলো কারণে ইসলামিক ওয়ার্ল্ড নিয়ে বহু আগে থেকে এটা ইন্টারেস্ট, বিভিন্ন কারণে। একটা বড় কারণ হচ্ছে, মনে রাখতে হবে, এই সর্বনাশটা হবে, এবার chaotic মাইক চলবে। I hope I am audible. Okay? আমি আমার নেতাজি সুভাষচন্দ্র বিতর্ক কিছু তথ্য, 3rd ভলিউমে আমি চেঞ্জেস ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড নিয়ে লিখেছিলাম। যখন ইন দ্য ইসলামিক ওয়ার্ল্ড যখন বাটারফ্লাই রেভলিউশনটা চলছিল, যেটাকে যেটা বাটারফ্লাই রেভলিউশন চলছিল সেই সময়, যেটাকে আবার কেউ কেউ বলেছে জেসমিন রেভলিউশন, কেউ কেউ লিখেছে বাটারফ্লাই রেভলিউশন। হ্যাঁ, এই সময় একটার পর একটা ইসলামিক ওয়ার্ল্ডে খুব দ্রুত পরিবর্তন ঘটছিল। টিউনিশিয়া, তারপর মিশর, তারপর লিবিয়া, এবং এই সমস্ত জায়গাতে দীর্ঘস্থায়ী রুলিং ফ্যামিলিকে বা রুলিং জানটাকে বা রুলিং ইন্ডিভিজুয়ালকে উৎখাত করেছিল। এবং তখনই একটা জিনিস, এবং কোনো কোনো জায়গাতে দ্য চেঞ্জেস ওয়াজ ইন এ পজিটিভ ডিরেকশন, কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জেস ওয়ান দ্য নেগেটিভ ডিরেকশন। নেগেটিভ কীরকম? নেগেটিভ হচ্ছে যেমন মোর অ্যাগ্রেসিভ অ্যান্টি পিপল, অর্থোডক্সি, এবং এই রেজিমের কাছে, মোর ফান্ডামেন্টালিস্ট অ্যাগ্রেসিভ ফোর্সের কাছে দেশের ক্ষমতা চলে গেছিল। ইজিপ্টের কাছে, ইজিপ্টে মোর অ্যাগ্রেসিভ অ্যান্টি পিপল একটা রেজিমের কাছে ক্ষমতা চলে গেছিল। লিবিয়ার কাছেও তাই, লিবিয়াতেও তাই। কোথাও কোথাও এই প্রবলেমগুলো হয়েছে। এবার তখনই একটা ভয় হচ্ছিল যে এর ইম্প্যাক্ট ডেফিনেটলি এর ইম্প্যাক্ট নিশ্চয়ই ভারতে পড়বে। আর ভারতবর্ষ
আমি বলি ভারতবর্ষ হচ্ছে ওয়ার্ল্ডের বিগেস্ট মুসলিম কান্ট্রি অফ দি ওয়ার্ল্ড। যদিও ইউজুয়ালি লিটারেচারে লেখা হয় যে ইন্দোনেশিয়া ইজ দ্য বিগেস্ট মুসলিম কান্ট্রি অফ দি ওয়ার্ল্ড, আমি বলি ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট মুসলিম কান্ট্রি ওয়ার্ল্ড। সাইজেও বড়, কিন্তু ইন্ডিয়াতে যে টোটাল কম্পোনেন্ট অফ মুসলিম পপুলেশন তার যে সাইজটা, দ্যাট ইজ মোর দ্যান দ্য মুসলিম পপুলেশন ইন সাউথ ইন ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া ইজ এ ডিক্লেয়ার্ড মুসলিম কান্ট্রি, সেই অর্থে among the declared Muslim countries, it is the biggest population in the Muslim world. But আলাদা করে ধরতে গেলে যদি ভারতবর্ষের যে অ্যাবাউট 20% প্লাস পপুলেশন মুসলিম, সেটা ধরতে গেলে ভারতবর্ষ মুসলিম সংখ্যা পৃথিবীর সব থেকে বেশি। সুতরাং মুসলিম ওয়ার্ল্ডে এনি চেঞ্জ ভারতবর্ষে পলিটিক্সে ইম্প্যাক্ট আনবে। যেটা দেখেছি আমরা ডিউরিং ব্রিটিশ রাজ, এনি মুসলিম ওয়ার্ল্ডের চেঞ্জ ইন্ডিয়াতে ফ্রিডম মুভমেন্টকে অ্যাফেক্ট করেছে। যেমন যখন অটোমান এম্পায়ার ধ্বংস হলো, অটোমান এম্পায়ার ফ্র্যাগমেন্টেড, খিলাফত এম্পায়ার ফ্র্যাগমেন্টেড, তার ইফেক্টে ভারতবর্ষে খিলাফত মুভমেন্ট শুরু হলো থ্রু দ্য হ্যান্ডস অফ গান্ধী, অ্যান্ড দ্যাট লেড টু পার্টিশন অফ ইন্ডিয়া। এবং ইম্প্যাক্ট, সুতরাং একটা ভয় কাজ করছিল যে এই যে বাটারফ্লাই রেভলিউশন শুরু হয়েছে বা জেসমিন রেভলিউশন, এর একটা ইম্প্যাক্ট ইন্ডিয়াতে পড়বে। আর একটা অ্যাঙ্গেল হচ্ছে, দেখছিলাম যে এই যে 1989-90-তে USSR fragmented, USSR disappeared from the globe surface, a dozen of new countries developed. এই কোলাপস অফ দি USSR এর জন্যে দ্য বাইপোলার ওয়ার্ল্ডটা চেঞ্জ হয়ে গেল। বাইপোলার, একদিকে USSR, একদিকে USA। ফর এ পিরিয়ড দ্য বাইপোলারিটি চেঞ্জ ইন্টু মনোপোলারিটি, USA একা ডোমিনেট করলো। সেই সময় মনে হচ্ছিল যে একটা প্যান ইসলাম রাইজ করবে। এই প্যান ইসলাম খুব বহু পুরনো, প্যান ইসলাম শব্দটা, প্যান ইসলাম একটা আবার তার ক্ষমতা জাহির করবে, যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে বাই দ্য অ্যাবসেন্স অফ USSR, একটা নিউ পোল তৈরি হবে। এবং ওরা চেষ্টা করেছে একটা প্যান ইসলাম, একটা নতুন পোল তৈরি করার। আর একটা এই ঠিক সমসাময়িক কালে আর একটা হচ্ছে যে EU তৈরি হয়েছিল, ওয়েস্ট ইউরোপের সমস্ত কান্ট্রিগুলো একটা কমন প্ল্যাটফর্মে এসে ভ্যাকুয়ামটা পূরণ করার চেষ্টা করেছে। EU কমন ইউরোপ তৈরি করার চেষ্টা করেছে উইথ কমন কারেন্সি। তাহলে এই সময় আফটার দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ USSR, একটা পোল হচ্ছে, মাইটিয়েস্ট পোল হচ্ছে USA এবং তার অরবিটস, তারপর EU, প্যান ইসলাম, এরম করে একটা নতুন একটা 3 সেন্টার একটা ওয়ার্ল্ড তৈরি হলো। ওদিকে চায়না রাইজ করেছে। এবার এই প্যান ইসলামের স্বপ্নটা অনেকেই দেখেছে বারে বারে, প্যান ইসলাম। যখন গাদ্দাফি যখন আক্রান্ত হলো USA ফোর্স, গাদ্দাফিও প্যান ইসলামের ডাক দিয়েছিল যে সমস্ত মুসলিম কান্ট্রি তার পাশে আসবে, তাকে সাহায্য করবে টু কাউন্টার দ্য USA অ্যাগ্রেশন। তা কিন্তু হয়নি। ঠিক আবার যখন ইরাক আক্রান্ত হলো, তখন ওখানকার যে শাসক, তিনিও ডাক দিয়েছেন প্যান ইসলামের, যে সমস্ত মুসলিম কান্ট্রি তার পাশে এসে দাঁড়াবে এবং USA-কে চ্যালেঞ্জ করবে। তাও কিন্তু হয় না। প্যান ইসলামের ডাক বারে বারে কিন্তু পজিটিভ রেসপন্স আসেনি। তবুও কিন্তু প্যান ইসলামের স্বপ্ন অনেকের কাছে আছে। আজকে আবার সেই স্বপ্নটা আস্তে আস্তে আসছে। কোন ব্যাকগ্রাউন্ডে? কারণ ওয়েস্ট এশিয়াতে ইসরায়েল একটা ছোট্ট দেশ, মাত্র 90 লক্ষ মানুষের দেশ, ইহুদিদের দেশ, যারা 1948-এ 2000 বছরের সংগ্রামের পরে, যারা 2000 বছর পৃথিবীর বিভিন্ন রিফিউজি হয়ে থেকে তারা তাদের
মাদার ল্যান্ডটাকে আবার রিগেন করেছিল। সেই সময় নতুন ইসরায়েল তৈরি হয়েছিল, তারা আক্রান্ত হয়েছিল। ইনিশিয়ালি তারা আক্রান্ত হয়েছিল, তারা তারা সবসময় ডিফেন্সিভ, দে হ্যাভ ট্রাইড টু ডিফেন্ড দেয়ার ওন বাউন্ডারিজ, কখনো এত অ্যাগ্রেসিভ হয়নি। কিন্তু আজকের ইসরায়েল ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ হতে বাধ্য হয়েছে, কারণ আনপ্রভোকড কিলিংস বাই দ্য প্যালেস্টাইনিয়ানস, আনপ্রভোকড কিলিং অফ দ্য জিউজ বাই দ্য প্যালেস্টাইনিয়ানস তাদেরকে প্রচণ্ড ক্ষুব্ধ করেছে। হামাস হিজবুল্লাদের তারা খতম করতে দৃঢ়প্রতিজ্ঞ। তারা বুঝে গেছে যে এই যে ইসলামিক উগ্রপন্থী লোকগুলো থাকলে ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন হবে, এবং সে একটার পর একটা আজকে জিউজ, ইসরায়েলি ফোর্স, ইসরায়েল আর্মি একটার পর একটা মুসলিম কান্ট্রি আক্রমণ করে চলেছে। তাদের বক্তব্য হচ্ছে আমরা কোনো মুসলিম দেশকে আক্রমণ করছি না, আমরা কোনো মুসলিম দেশের কান্ট্রিকেও, আর্মিকেও আক্রমণ করছি না। আমরা সবাইকে বলেছি যেখানে যেখানে টেরোরিস্টরা লুকিয়ে আছে, যারা আমাদের লোককে খুন করেছে, তাদেরকে তোমরা নিজেরা ধরে আমাদের হাতে হ্যান্ডওভার করো বা তাদেরকে ধরে খতম করো, আদারওয়াইজ উই উইল ডু ইট। তোমরা যদি না পারো আমরা সেটা করব। তাই সে করে চলেছে, একটার পর একটা সারাউন্ডিং মুসলিম কান্ট্রি যারা হোস্টাইল টু ইসরায়েল, ইসরায়েল আর্মি তাদেরকে আক্রমণ করেছে। তারপরে আজকে ইসরায়েল এটা ভাবা যায়নি কখনো যে ইসরায়েল সৌদি আরবের কাছে, সৌদি আরবকেও থ্রেট করবে বা তুরস্ককে থ্রেট করবে। আর কি অবস্থা পৌঁছে গেছে, কারণ সৌদি আরব বা তুরস্কে ইহুদিদের শত্রুরা লুকিয়ে আছে, টেরোরিস্টরা লুকিয়ে আছে, এইটা তাদের অভিযোগ। তাদের বক্তব্য তোমরা এই যে এক্সট্রিমিস্ট মুসলিমসগুলো ওখানে লুকিয়ে আছে তাদেরকে তোমরা হ্যান্ড ওভার টু আস অর কিল দেম। এই অবস্থায় কি নিউ সিচুয়েশন, অথচ কয়েক দশক আগে মুসলিম ওয়ার্ল্ডের সঙ্গে, প্রথম ইজিপ্টের সঙ্গে ইসরায়েলের একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। সেই ভালো সম্পর্কটা, ইজিপ্টের সঙ্গে ইসরায়েলের ভালো সম্পর্কটা ইসরায়েলকে অনেক বেটার পজিশন দিয়েছিল। তারপর লাস্ট প্রেসিডেন্ট যখন বিডেনের সময় আর একটা প্রোগ্রেস হয়েছিল, ইউএইর সঙ্গে ইসরায়েল একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল, দ্যাট গেভ এ অ্যাডিশনাল কমফোর্ট টু দ্য জিউজ। তারপর সৌদির সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে উঠল ডিউরিং ট্রাম্প রেজিম, লাস্ট ট্রাম্প রেজিম। কিন্তু এখন জিউসদের অ্যাগ্রেশনটা in reaction to their, when their people have been killed by the Muslim terrorists, now Israel যেভাবে রিয়াক্ট করছে, এতে এখন সৌদি আরবও ভয় পাচ্ছে, তুরস্কও আক্রান্ত হতে পারে। এই অবস্থায় একটা নতুন ঘটনা ঘটেছে, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা প্যাক্ট হয়েছে। এই প্যাক্টটা হচ্ছে, বলা হচ্ছে যে অলমোস্ট দ্য বার্ডিং অফ এ ইসলামিক, মানে ইসলামিক একটা নতুন একটা ফোরাম তৈরি করা, যেটাকে বলা হচ্ছে প্যান ইসলামিক ন্যাটো। হোয়াট ইজ ন্যাটো? ন্যাটো হচ্ছে ইউএসএ এবং ওয়েস্ট ইউরোপের কান্ট্রিগুলোর যে একটা সামরিক জোট। এই সামরিক জোটের মুরব্বী হচ্ছে ইউএসএ। সামরিক জোটের মূল উদ্দেশ্য ছিল ইউএসএরকে চ্যালেঞ্জ করা, কিন্তু ইউএসএসআর ধ্বংস হয়ে গেছে, নো মোর দেয়ার ইজ ইউএসএসআর। তবুও ন্যাটো বেঁচে আছে, কারণ রাশিয়া রিগেনিং পাওয়ার অ্যান্ড শোয়িং ইটস স্ট্রেংথ। এই নতুন রাশিয়াকেও ইউএসএ ভয় পাচ্ছে, সুতরাং এই ন্যাটোকে বাঁচিয়ে রেখেছে। সেই জন্যে ইউক্রেনকে লোভ দেখিয়ে যে তোমাকে আমরা ন্যাটোর মেম্বার করে দেব, এই লোভ দেখিয়েছে। এই লোভটা খেয়েছিল ইউক্রেনের লোকেরা, খাওয়ার জন্যে। কারণ ইউক্রেনের যদি ন্যাটোর মধ্যে ঢুকে যায়, তাহলে
দ্য বাউন্ডারি অফ দ্য রাশিয়া উইল বি থ্রেটেন্ড। সুতরাং বহুবার ওয়ার্নিং দিয়েছিল রাশিয়া ইউক্রেনকে যে তোমরা নিউট্রাল থাকো, ইউ আর সেফ, বাট ইফ ইউ গো টুয়ার্ডস দ্য নেটো, if you be the member of the NATO, that is a threat to me, then I will finish this thing. তা সত্ত্বেও বহুবার, দ্যাট ইজ মাই রেড লাইন, তা সত্ত্বেও এই ড্রামাবাজ প্রেসিডেন্ট অফ দ্য ইউক্রেন নাটক করতে গেছে, রাশিয়া আক্রমণ করে দিয়েছে এবং সেইটা চলছে, সেখানে সেই যুদ্ধ চলছে, যে 2 বছরের বেশি হয়ে গেল যুদ্ধ চলছে। সেইখানে একটা ওয়ার্ল্ড ইকুয়েশন চেঞ্জ হচ্ছে। এদিকে যে মোটামুটি একটা ইসরায়েলের সঙ্গে সৌদি আরব এবং ইউএইর এবং ইজিপ্টের যে একটা মোটামুটি বন্ধুত্ব, মোটামুটি একটা নন এনমিটি, শত্রুতা নয় একটা সম্পর্ক, বন্ধুত্ব বলছি না, শত্রুতা নয়, নট এনিমি, একটা যে ইকুয়েশন চলছিল, এটা কিন্তু আবার আঘাত পাচ্ছে। আর একটা আঘাত পাচ্ছে এই কারণে যে পাকিস্তানের সঙ্গে সৌদির নতুন একটা চুক্তি হয়েছে। এই চুক্তিটা বলা হচ্ছে বার্ডিং অফ এ নিউ ফোরাম ইসলামিক ন্যাটো, যে ইসলামিক ওয়ার্ল্ডকে ন্যাটোর মতো একটা সংগঠনে আনা, যে ইসলামিক এবং একে একে এখন চুক্তি হলো পাকিস্তান এবং সৌদি আরবের সঙ্গে মধ্যে। এই চুক্তির এবার নিউক্লিয়াস হিসেবে other Muslim country gradually will be member here, so that the Muslim countries are safe from any aggression from outside, specifically from the Israel. এই তো, কারণ একটা মুসলিম কান্ট্রি ইসরায়েলকে ফাইট দিতে পারছে না, কিন্তু এইটা করতে গিয়ে ইন্টারেস্ট অফ ইন্ডিয়া বিং থ্রেটেন্ড, কারণ সৌদির সঙ্গে বিভিন্ন প্লেন্সে ভারতবর্ষের সম্পর্ক খুব ভালো ডেভেলপ করেছে লাস্ট ফিউ ডিকেডসে, particularly last 2 decades, last 14 years during this NDA regime. And the moment there is a pact between Saudi and Pakistan, India তার ইন্টারেস্ট দেখছে যে our interest is being threatened. আর সৌদির স্বার্থটা কোথায়? ইসলামিক ওয়ার্ল্ডের সৌদি ইজ ভেরি রিচ, ভেরি রিচ, অ্যান্ড তার আরেকটা দম্ভের কারণ, সৌদি আরবে মক্কা অ্যান্ড মদিনা, অর্থাৎ ইসলামিক ওয়ার্ল্ডের, ইট ইজ এ রিলিজিয়াস ক্যাপিটাল অফ দি মুসলিম ওয়ার্ল্ড। এই জায়গাটা কিন্তু তার অ্যাটম বোমা নেই, তার মডার্ন ওয়ার ওয়েপন্স নেই। এই জায়গাটা পাকিস্তান ভিখিরি হলেও পাকিস্তান হ্যাজ গট দ্য বিগেস্ট মুসলিম আর্মি ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড, প্লাস ইট ইজ দ্য অনলি মুসলিম কান্ট্রি অফিসিয়ালি উইথ নিউক্লিয়ার বোমস। এই জায়গাটা তার সুবিধে। এই জায়গাটা সৌদি আরবের সঙ্গে ইজিপ্টের একটা সম্পর্ক, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা বন্ধুত্ব গড়ে উঠল, নতুন প্যাক্ট হলো যে কি, সৌদি হ্যাজ গট হিউজ অ্যামাউন্ট অফ মানি অ্যান্ড অয়েল, অ্যান্ড পাকিস্তান হ্যাজ দো ভিকিরি বাট এ হিউজ গুড আর্মি। এই জায়গাটা প্যাক্ট হলো, এটাতে ইন্ডিয়া ইজ ফিলিং থ্রেটেন্ড কোয়াইট ন্যাচারালি, কারণ এদের প্যাক্টের বক্তব্য হচ্ছে ইফ এনি অফ দিস 2 কান্ট্রি ইজ অ্যাটাকড, দি আদার কান্ট্রি উইল ফিল অ্যাটাকড। অর্থাৎ কোনো কারণে যদি ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়, তাহলে এই চুক্তি অনুযায়ী সৌদি এগিয়ে আসবে এগেনস্ট ইন্ডিয়া। দ্যাট ইজ দ্য, এইটাই আমাদের ভয়ের কারণ। এবার এই জায়গাটায় অনেকগুলো ব্যাখ্যা আছে যে এইটা কি কখনোই সম্ভব, যে কোনোভাবেই কি ইসলামিক ন্যাটো গড়ে ওঠা সম্ভব? আমাদের এক্সপিরিয়েন্স কি বলে? মুসলিম ওয়ার্ল্ডের পলিটিক্সটা কীরকম? মুসলিম ওয়ার্ল্ড ওদের রিলিজান কোরআন বলছে যে এই প্ল্যাটফর্মে সবাই ইন দ্য সেম প্ল্যাটফর্ম, ইন এ সেম হাইট, এখানে ভেদাভেদ নেই। তাই কি? তা তো নয়, কয়েক ডজন বিভিন্ন সেক্টে ওদের বিভাজন। যেমন সুন্নিরা শিয়াদেরকে মানুষ বলেই মনে করে না, তারা মনে করে এদেরকে কোতল করার, এরা হচ্ছে কাফের, এদেরকে কোতল করাটাই, এরা কোতলযোগ্য প্রাণী। সুফিদের মানুষ বলে মনে করে না, সুফিরাই হচ্ছে, ওরা মনে করে সুফিরা মুসলমান নয়।
সুফিরা হচ্ছে যে কোতলযোগ্য প্রাণী, যেমন গরু ছাগলকে কোতল করা হয়, ওরাও কোতলযোগ্য প্রাণী। এই দ্বন্দ্ব লেগে আছে ইসলামের জন্মের দিন থেকে, আরও বিভিন্ন ডিভিশনস আছে। সুতরাং এই যে দুবার তিনবার প্যান ইসলামের ডাক দিয়েছিল, ওদিকে ওদিকে লিবিয়ার গাদ্দাফি আর আমাদের ইরানের এই আমাদের আমাদের ইরাকের সাদ্দাম হোসেন, এই দুবারেই কিন্তু প্যান ইসলামের ডাক কিন্তু সেই অর্থে সাড়া জাগাতে পারেনি। এই যে নতুন করে প্যাক্ট সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের, এটা কি সম্ভব হবে একটা ইসলামিক ন্যাটো তৈরি করার? এইখানেই বিশ্লেষণটা আমাদের প্রয়োজন। কারণ আমাদের ফরেন পলিসিতে আমাদের সবসময় দেখতে হবে যে আমাদের দুটো শত্রুর মাঝে, আমার দুটো শত্রুর মাঝে তাদের যে দ্বন্দ্ব, তারা যদি আমার শত্রু হয়, তাদের মধ্যেকার দ্বন্দ্বটাকে ব্যবহার করা। ইফ এ ইজ এনিমি টু মি, বি ইজ এনিমি টু মি, আমার কাজ হচ্ছে এ এন্ড বির মধ্যে কি দ্বন্দ্ব আছে এটা কাজে লাগানো। আমরা মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে কি কোথায় কি দ্বন্দ্ব আছে, এটাকে যদি প্রপারলি না আমরা পড়াশুনো করি, না জানি, এই দ্বন্দ্বকে যদি ব্যবহার করতে না পারি, আমাদের এক্সিস্টেন্স ইন ক্রাইসিস যাবে। আমরা অপ্রয়োজনে প্রচুর টাকা নষ্ট করব ইন ওয়েপন্স। সুতরাং আমাদেরকে এই দ্বন্দ্বগুলো কাজে লাগাতে হবে। এই জায়গাটা আরেকটা জিনিস কি, তখনই আলোচনা করেছিলাম আমার এই 3rd ভলিউমে, যে একটা সুবিধে হচ্ছে এই যে মুসলিম ওয়ার্ল্ড আবার জাগতে চাইছে, ইউনিফাই করতে চাইছে, কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায়? মুশকিল হচ্ছে ইরান বলছে যে পারস্য উপসাগরীয় অঞ্চলে এটা মাইটিয়েস্ট কান্ট্রি, ভেরি অয়েল রিচ, এবং এবং সিয়া ওয়ার্ল্ডের সে নাম্বার 1। সুতরাং তার রাইট হচ্ছে টু লিড দ্য মুসলিম ওয়ার্ল্ড। আবার সৌদি বলছে আমি কম কোথায়, আমি ভেরি রিচ ইন অয়েল, এবং মক্কা অ্যান্ড মদিনা দুটোই আমার 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 ঘরে, এবং এটা আমার মুসলিম ওয়ার্ল্ডের রিলিজিয়াস ক্যাপিটাল, আমি কম কোথায়? আই উইল লিড দ্য প্যান ইসলাম। আবার ওদিকে ইজিপ্ট বলছে আমি প্রাচীনতম সভ্যতা মুসলিম ওয়ার্ল্ডের, আমি, সুতরাং এই রাইটে আমি কালচারালি আই এম দ্য ওল্ডেস্ট ওয়ান, আই এম দ্য কালচারাল ক্যাপিটাল অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড, আই উইল লিড দ্য প্যান ইসলাম, আই উইল লিড দ্য ইসলামিক ওয়ার্ল্ড। তুর্কি বলছে আমি শেষ যে অটোমান এম্পায়ার বা খিলাফতের শেষ আমি 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 আমার ক্যাপিটাল ছিল, যে খিলাফতের লাস্ট খিলাফত বা অটোমান এম্পায়ার ক্যাপিটাল ছিল ইস্তাম্বুল, দ্যাট ইজ তুর্কি। আমার রাইট হচ্ছে এই প্যান ইসলাম বা নতুন যে সংগঠন, ইসলামিক সংগঠন, ইসলামিক ওয়ার্ল্ড, তাকে লিড করার অধিকার। পাকিস্তান বলছে যে আমি নিউয়েস্ট কান্ট্রি ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড, এবং আই এম দ্য অনলি অ্যাটমিক পাওয়ার ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড, প্লাস আই হ্যাভ গট দ্য বিগেস্ট মুসলিম আর্মি, আমার রাইট হচ্ছে টু লিড দ্য। এই দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বের জন্যে, এবং এই দ্বন্দ্বটাকে আমাদের ব্যবহার করতে হবে, এই দ্বন্দ্বটাকে কাজে লাগাতে হবে। এই দ্বন্দ্বটাকে আমেরিকা কাজে লাগাচ্ছে, ইসরায়েল কাজে লাগিয়েছে, আমরাও কাজে লাগাবো। কাজে লাগিয়ে এটা কখনোই কারণ ওরা 1300 বছরে 1400 বছরে দে হ্যাভ নেভার বিন এবল টু কাম টু এ কমন প্ল্যাটফর্ম। সুতরাং আর ইসলাম অ্যান্ড হিউম্যানিটি ইজ নন কম্প্যাটেবল। মানব সভ্যতাকে বাঁচতে গেলে বাঁচার সঙ্গে ইসলামের বাঁচা একসঙ্গে অসম্ভব। ইসলাম মানব সভ্যতাকে কখনোই শান্তিতে থাকতে দেবে না। সুতরাং ওদের মধ্যকার দ্বন্দ্বকে আমাদের কাজে লাগাতে হবে। আমি এই দুটো আর্টিকেলটা মোটামুটি আমি সহজ করে বললাম। একটা আর্টিকেল হচ্ছে যে উইল পাকিস্তান সৌদি প্যাক্ট ইম্প্যাক্ট ইন্ডিয়া, আর একটা আর্টিকেল কি ছিল টাইমস অফ ইন্ডিয়াতে, সৌদি পাকিস্তান ডিল ওয়াজ ইন ওয়ার্কস সেজ মিয়া। এবং এগুলো আমরা আমাদের ফরেন মিনিস্ট্রি এগুলো ক্লোজলি অবজার্ভ করছে, এটা করার দরকার আছে এগুলো। আর একটা জিনিস নতুন যে লাস্ট যে ঘটনাটা ঘটেছে, কি ঘটনাটা ঘটছে, লাস্ট প্রায় 5টা মুসলিম কান্ট্রিকে আক্রমণ করার পরে লাস্ট ইসরায়েল আর্মি কাতারকে আক্রমণ করেছে।
কাতারের একটা সাহস কি ছিল, যে কাতারে ইউএস এর একটা মিলিটারি বেস আছে। কাতার এই ইউএসএ কে মিলিটারি বেস দিয়ে ভেবেছিল যে ইসরায়েল কখনো তাকে আক্রমণ করবে না, বা অন্য কোনো কান্ট্রি আক্রমণ করার 10 বার চিন্তা করবে, বিকজ কাতার হ্যাজ এ ইউএসএ বেস। ইউএসএ এর বেস থাকা সত্ত্বেও কাতারে ইসরায়েল আর্মি হ্যাজ ডাইরেক্টলি অ্যাটাকড দ্য টেরোরিস্ট ক্যাম্পস ইন কাতার। এই যে বিশ্বাসটা ভেঙে গেছে যে ইউএস এর বেস থাকলেই সে সেফ নয়, ইসরায়েল আর্মি ক্যান অ্যাটাক এনি মুসলিম কান্ট্রি, সেই ভয়টা এখন পাচ্ছে সৌদিও, ভয় পাচ্ছে তুর্কি। এবং আমাদের, আর যেহেতু পাকিস্তান হচ্ছে যে আমাদের একদম মানে বাই বার্থ এনিমি, কারণ পাকিস্তানের জন্মই হয়েছিল অ্যান্টি হিন্দু এই স্ট্যান্ড থেকে। ওরা জন্ম থেকেই হচ্ছে যে ওরা হিন্দুদের কাফের মনে করে, হিন্দুস্তানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা ওদের হচ্ছে যে একদম ওদের এই শপথ নিয়ে ওদের জন্ম। এনিথিং হিন্দু দে উইল নট টলারেট। ভারতের অবস্থান পৃথিবীর মাটিতে, এটাকে ওরা বরদাস্ত করে না। দে ওয়ান্ট টু ডিমোলিশ দিস হিন্দুস্তান ফ্রম দি গ্লোব সার্ফেস। যেমন অল দি মুসলিম কান্ট্রিজের মেজরিটির স্বপ্ন হচ্ছে টু ডিমোলিশ ইসরায়েল ফ্রম দি গ্লোব সার্ফেস। এইখানটাই আমাদের ইসরায়েলের সঙ্গে ভারতবর্ষের বন্ধুত্বের একটা বড় কারণ। পৃথিবীতে 3টে রিলেশনস খুব 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 সলিড, ইভেন উইথ দ্য চেঞ্জেস, জিওপলিটিক্যাল চেঞ্জেস অন দ্য গ্লোব সার্ফেস, কয়েকটা রিলেশনস খুব সলিড। একটা হচ্ছে ইসরায়েল ইউএসএ রিলেশনস, একটা হচ্ছে ইসরায়েল ইন্ডিয়া রিলেশনস, আর হচ্ছে ইন্ডিয়া আমেরিকা রিলেশনস। এগুলো খুব সলিড ফাউন্ডেশনের উপরে। There may be changes in the globe surface on the geopolitics, but these are the few examples solid relations. ইসরায়েলের সঙ্গে ইন্ডিয়া রিলেশনসটা অনেকগুলো কারণে, একটা বড় কারণ হচ্ছে জিউসরা মনে করে তারা হচ্ছে পৃথিবীর আদিম সভ্যতা। আর আমরা ভারতীয়রা আমরা মনে করি আমাদের যে সনাতন ভারতবর্ষ, যে হিন্দুত্ব বা সনাতন ভারতবর্ষ, এই যে কালচারাল আইডেন্টিটি, এই কালচারাল ভারতবর্ষ, এটাও অতি আদিম। প্লাস আমাদের দুজনেরই স্বার্থের মধ্যে কতগুলো কমনালিটি আছে। আমরাও বিইং থ্রেটেন্ড বাই দ্য ইসলামিক ফোর্সেস এভরি মোমেন্ট। ইসরায়েল ইজ অলসো সারাউন্ডেড বাই দ্য মুসলিম ইসলামিক এনিমিজ। সুতরাং এই জায়গাটা আর এই রিলেশনসগুলোকে মেনটেন করা, আমরা ইসলামিক ওয়ার্ল্ডের মধ্যে ওরা সবসময় ওরা ইউনিফাই করার চেষ্টা করবে, কিন্তু কখনোই হতে পারবে না, কনসিডারিং দোজ পয়েন্টস ইন দেয়ার ফর দেয়ার ইনহেরেন্ট দ্য ডিফারেন্স ইন দ্য ফেথস, বিলিফ সিস্টেমস। ওই অ্যাপারেন্টলি দে আর অল মুসলিমস, বাট দে আর ডিপ রুটেড, হ্যাটেড টু ইচ আদার। সেইটাকে আমাদের ব্যবহার করতে হবে। এবং ইসলাম অ্যাজ এ হোল ইন এনি ফর্ম is not compatible to the progress of the human civilization. শুভরাত্রি। আমি শেষ করতে কিছু কাজ আছে, থামতে হলো। আরও কিছু কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু আজকে আর বলবো না। কতক্ষণ হলো দেখি, হ্যাঁ, about 35 minutes. Let me stop it. Let me stop it. There is no comment, I think. Okay. Sorry.